হ্যালো সবাইকে, ফ্রিল্যান্সিং বিষয়ক নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব কিভাবে একজন নতুন ফ্রিল্যান্সার আসলে ব্যর্থ হয় বা একজন নতুন ফ্রিল্যান্সারের ব্যর্থ হওয়ার মেজর 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে নতুন ফ্রিল্যান্সাররা সাধারণত সফল ফ্রিল্যান্সারদের টাকা আয়ের ব্যাপারটা অনেক গুরুত্ব দিয়ে দেখে এবং সেটা দেখেই তারা সাধারণত ইনফ্লুয়েন্স হয়ে ডিরেক্ট অনেক ক্ষেত্রেই হয় যে তারা সরাসরি মার্কেট প্লেসে চলে আসে। মার্কেট প্লেসে চলে এসেই তারা একটা অ্যাকাউন্ট করে ফেলে এবং সেই রিলেটেড গিগ বা সেই ধরনের প্রোফাইল সাজিয়ে বসে থাকে। এই জিনিসটা ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়ান রিজিয়নের যে দেশগুলো আছে সাধারণত এইসব দেশে অনেক বেশি হয়ে থাকে। তো এই ব্যাপারটা থেকে বের হয়ে আসার জন্য বা আসলে কেন একজন নতুন ফ্রিল্যান্সার ব্যর্থ হতে পারে সেই রিলেটেড 7টি মেজর পয়েন্ট বা 7টি মেজর কারণ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করি। ফ্রিল্যান্সিং এ অসফল হওয়ার সাধারণত মেজর সবচেয়ে নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে ধৈর্য কম থাকা বা আপনার সিরিয়াস না হওয়া। ইউটিউব অথবা বিভিন্ন অ্যাড দেখে আপনি উৎসাহিত হলেন, তারপরে আপনি মার্কেট প্লেসে আসলেন, কিংবা কোনো একটা সঠিক গাইডলাইন না নিয়ে আপনি সরাসরি মার্কেট প্লেসে চলে আসলেন, অথবা নামমাত্র অনেক কোর্স আমরা অনলাইনে দেখতে পাই। সেই সমস্ত কোনো একটা কোর্স, খুব শর্ট কোর্স, খুব অল্প টাকায় আপনি কিনলেন কিংবা কোনো একটা কোর্সে ভর্তি হলেন। কোর্সে ভর্তি হওয়ার পর থেকে কাজটা প্রপারলি না শিখে আপনি ডিরেক্ট মার্কেট প্লেসে চলে আসলেন কিংবা আপনার মেন্টর আপনাকে মার্কেট প্লেসে পাঠিয়ে দিল। তার আসলে প্রয়োজনীয়তা এরকম যে উনি চাইবে দ্রুত কোর্সটা শেষ করে আপনাকে মার্কেট প্লেস পর্যন্ত দিয়ে যেতে। তারপরের ব্যাপারটা কিন্তু আপনাকে নিজেই হ্যান্ডেল করতে হবে। এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমরা অনেকেই দেখি যারা খুব দ্রুত মার্কেট প্লেসে আসে, হুট করেই মার্কেট প্লেসে চলে আসে, এসে 2 দিন 3 দিন কিংবা 5 দিন 7 দিন এরকম একটা কাজ সময় নিয়ে আসে। আসার পরে তারা একটু চেষ্টা করে, প্রথম বেশ কয়েকদিন তারা খুবই সিরিয়াস থাকে, কিন্তু দেখা যায় একটা সময় খুব দ্রুত তারা ডিমোটিভেট হয়ে যায়। এই ব্যাপারটা আমরা ব্যাপক পরিমাণ খেয়াল করছি এবং অনেক ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এরকম হচ্ছে, যারা নতুন মার্কেট প্লেসে আসছে, এসে তারা আজকে সিরিয়াসলি না নেওয়ার কারণে তারা ব্যর্থ হয়ে গেছে। সেকেন্ড রিজন হচ্ছে বা ব্যর্থ হওয়ার সেকেন্ড রিজন হচ্ছে, মনে করেন আপনি প্রপারলি শিখছেন, আমি মনে করলাম যে আপনি প্রপারলি শিখছেন, কাজটা আপনি খুব সুন্দরভাবে পারেন, কিন্তু আপনি যে কাজটা সুন্দরভাবে পারেন এটা কিন্তু ক্লায়েন্ট জানে না। আপনাকে নিজেকে নিজের প্রোফাইলের মাধ্যমে সেই জিনিসটা খুব ভালো মতো এক্সপ্রেস করতে হবে। এখন এক্সপ্রেস করতে গেলে আপনার প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। আপনার একটা ভালো পোর্টফোলিও লাগবে বা কোনো একটা পোর্টফোলিওর সাইটেও আপনি সাইটেও পোর্টফোলিও করতে পারেন বা কোনো একটা পোর্টফোলিও সাইটে আপনার পোর্টফোলিও দাঁড় করাতে পারেন। তো এখন এই ক্ষেত্রে গিয়ে আপনি যদি নিজের গিক বা নিজের প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে না সাজান, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি আসলে কোথা থেকে ট্রেনিং করছেন, আপনি কি কি কাজগুলো পারেন, কিভাবে করে দিবেন, কত ঘন্টা অ্যাভেলেবল আছেন, এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে যখন আপনি সাজাবেন, নতুনদের ক্ষেত্রে অন্ততপক্ষে সেটা আপনাকে নতুন কাজ পেতে খুবই সাহায্য সহযোগিতা করবে। কিন্তু আপনি যদি এই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে না দেখেন, সাপোজ জাস্ট একটা প্রোফাইল খুললাম ওনার ফাইবার কিংবা আপওয়ার্ক কিংবা অন্য যে কোনো মার্কেট প্লেস থেকে, যে তথ্যগুলো রিকোয়ার্ড করে রাখছে বা স্টার মার্কিং করা আছে, যে তথ্যগুলো না দিলেই নয়, সেই তথ্যগুলো জাস্ট দিয়ে রাখলাম, এক্সট্রা কোনো কিছু আমি করলাম না। তো এরকম করে যদি দায়সারাভাবে কোনো প্রোফাইল আমরা রেডি করি, সেই প্রোফাইল আসলে নতুনটা আমরা কখনোই কাজ পাবো না। নতুনদের কাজ পেতে হলে আপনাকে এক্সট্রা অর্ডিনারি কিছু আপনার প্রোফাইলে অ্যাড করতে হবে। সেটা যদি কেউ না করে, সেটা জাস্ট শুধু প্রোফাইল ক্রিয়েট করে রেখে দেয় এবং শুধু অ্যাক্টিভ থাকে, এভাবে আসলে কাজ পাওয়া যাবে না। এবং কাজ হয়তো আপনি আপনার লাকের জন্য দুই একটা পেতে পারেন, কিন্তু এই জিনিসটা লং টাইম সাস্টেনেবল হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের প্রোফাইলে নিজের স্কিল, নিজের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, নিজে কি কি কাজ পারেন, কিভাবে কিভাবে করে দিবেন, কি কি সফটওয়্যারে আপনি এক্সপার্ট, কি কি সাইটে আপনি এক্সপার্ট, কি কি এক্সটেনশন আপনার ভালো মতো জানা আছে, এই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে ব্রিফলি সেই জায়গায় উপস্থাপন করতে হবে এবং এটাই আপনাকে নতুন ক্লায়েন্ট পেতে সাহায্য করবে। এই জায়গায় যদি আপনি ব্যর্থ হন, তাহলে এটা আপনার জন্য ফ্রিল্যান্সিং এ ব্যর্থতা ডেকে আনতে পারে। আমি নাম্বার 3 যেটা আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই আমরা চিন্তা ভাবনা করি যে আমি জাস্ট মার্কেট প্লেসে আসবো। যে 3 নম্বর পয়েন্টটাকে আমরা বলতে পারি মানসিক প্রস্তুতির অভাব। আপনি মেন্টালি যদি প্রিপেয়ার না হন, শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর জন্য না, আপনি যে কোনো কাজের কথা চিন্তা করেন, সেটা যদি আপনি মেন্টালি প্রিপেয়ার না হন, আপনার মনকে যদি ওইভাবে রেডি না করেন যে আমি এই কাজটাকে খুব গুরুত্ব সহকারে করব এবং এই কাজটাকে সাকসেস পর্যন্ত যেতে যতদিন সময় লাগে আমি খুবই আগ্রহের সাথে এবং প্রচন্ড পরিমাণ মন থেকে চেষ্টা করবো সেটা, এইরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে আপনি সে কাজে অবশ্যই সফলতা পাবেন। এখন আপনার যদি প্রস্তুতি এরকম থাকে যে আমি মার্কেট প্লেসে আসলাম, আমার জন্য ক্লায়েন্ট কাজ নিয়ে বসে আছে, ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, আমি প্রচুর পরিমাণ আয় করব, তারপর খুব দ্রুত আমি খুব একজন সফল ফ্রিল্যান্সার হয়ে যাব, এভাবে আসলে হয় না। আপনাকে প্রচুর পরিমাণ সময় নিয়ে এখানে লেগে থাকতে হবে, দিনের পর দিন স্কিল বিল্ড আপ করতে হবে, কাজ পাওয়ার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য, ক্লায়েন্টদের সাথে টাইম শিডিউল মেলানোর জন্য আপনাকে রাতের পর রাত জাগতে হবে। এই ব্যাপারগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আপনার যদি সেরকম প্রস্তুতি না থাকে, যে আপনি জাস্ট শুধুমাত্র আপনি যখন ফ্রি থাকলেন তখন আসলে মার্কেট প্লেসে আসলেন, এভাবে আসলে হবে না। আপনার এরকম করতে হবে যে এই জিনিসটাকে ফুললি সিরিয়াসলি নিতে হবে। আপনি যদি এরকম প্রস্তুতি নিতে পারেন যে এটা হচ্ছে আপনার একটা অ্যানাদার একটা জব, আপনি যদি একটা চাকরি করতেন, সেই চাকরিতে আপনি যেরকম সিরিয়াস হয়ে চাকরি করতেন, যখন আপনার যেতেই হতো, একটা নির্দিষ্ট টাইম শিডিউল থাকতো, আপনি এরকম একটা টাইম শিডিউল করতে পারেন। অনেকেই আসলে এই ক্ষেত্রে হয় কি যে টাকা কামানোর ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিয়ে ফেলে
এবং তাদের মন মানসিকতা এরকম থাকে যে আমি দ্রুত এসেই অনেক বেশি কাজ করব। এই জিনিসটা যখন তারা আসলে বাস্তবতার সাথে মিলাতে পারে না, দেখে যে আসলে কাজ অনেক কঠিন, সহজে কাজ পাওয়া যাচ্ছে না, অনেক পরিমাণ বিট করতে হচ্ছে, অনেক পরিমাণ বায়ার রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে, তখন তারা আসলে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তারা মনে করে যে না, এটা আমাকে দেওয়া হবে না, আমি এখান থেকে ব্যাক চলে যাব, কিংবা আসলে আমি ফ্রিল্যান্সিং করবো না। এটা একটা ব্যর্থতার পয়েন্ট হতে পারে। মোট কথা হচ্ছে একটা সময় নিয়ে আপনি এখানে আসবেন, আপনি টাইম স্পেন্ড করবেন, আপনি এখান থেকে মানি নিয়ে যাবেন, এরকম একটা মন মানসিকতা আপনার মধ্যে তৈরি করতে হবে। তারপরে আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসেন, আপনি সফল হবেন আশা করি। কিন্তু আপনার যদি মন মানসিকতার এরকম লেভেল না থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার ব্যর্থতা এখান থেকে আসতে পারে। আমরা এবার নাম্বার 4 বা 4 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো, কেন আসলে ফ্রিল্যান্সাররা ব্যর্থ হয়। তো এখান থেকে আরেকটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে আপনার ইংরেজিতে যথেষ্ট পরিমাণ স্ট্রং না হওয়া। আমি এই কথাটা এর আগের ভিডিওতেও বলছিলাম। ওকে, ইংরেজির এই কথাটা আমি এর আগের ভিডিওতেও বলছিলাম। এটা হচ্ছে যে আপনাকে ইংরেজিতে অবশ্যই খুব ভালো ফ্লুয়েন্ট লেভেলের ইংরেজি জানতে হবে। আপনি যদি কথা বলার মতো ইংরেজি জানেন, যে একজন ক্লায়েন্ট আপনাকে কল দিবে, আপনি তার সাথে কথা বলবেন, আপনি চিন্তা করেন যে একজন আমেরিকান ব্যক্তি আপনাকে কল দিল, তার সাথে ফোনে কথা বলবেন, ব্যাপারটা আসলে খুব একটা বেশি সহজ না, এবং আপনার যদি জানা থাকে খুব একটা বেশি কঠিনও না। আমি এত কঠিনভাবে উপস্থাপন করতে চাচ্ছি না। তো আপনাকে ইংরেজি অন্ততপক্ষে ফ্লুয়েন্ট হতে হবে। ফ্লুয়েন্ট যদি নাও হতে পারেন, আমি অন্ততপক্ষে বলবো যে চ্যাট করার মতো ইংরেজি আপনাকে জানতে হবে। ক্লায়েন্ট মেসেজ দিলে আপনার সেটা বুঝতে হবে, এবং আপনি আসলে ওই কাজটাকে কিভাবে ওনার কাছে ডেলিভারি দিবেন, কিভাবে ওটা করে দিবেন, সেই লেভেলের ইংরেজি আপনার জানা লাগবে, যাতে উনি কি বললো সেটা আপনি বুঝবেন, আপনি সেটাকে কিভাবে কাজ করে দিবেন সেটা যেন ক্লায়েন্ট বুঝে। তাহলে দুজনের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, দেন ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ, একে দিয়ে আমার যে কাজটা আছে, দুজনের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, দেন ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ, আমার যে কাজটা আছে এ আসলে বুঝতে পারতেছে এবং এ করতে পারবে, তখন আপনাকে আসলে কাজ দিবে। আমরা যখন কোনো একটা কাজ নিতে যাই ক্লায়েন্টের কাছ থেকে, তখন মূলত একটা ইন্টারভিউ সেশনে 3-4জন ফ্রিল্যান্সারকে ডাকা হয়, ক্ষেত্র বিশেষে অনেক বেশি ফ্রিল্যান্সারও থাকে। তার মানে আপনাকে তখন ক্লায়েন্টকে ইংরেজি দিয়ে বা ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে। এটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। সুতরাং আপনার ইংরেজি যদি এখানে স্ট্রং থাকে, আপনি ডেফিনেটলি খুব দ্রুত জিতে যাবেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার ইংরেজি ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রচুর প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার আমি দেখছি, যারা মার্কেট প্লেসে আসছে, শুধুমাত্র ইংরেজি জানে নাই, এখান থেকে আবার চলে গেছে। মোট কথা হচ্ছে মার্কেট প্লেস থেকে ঝরে চলে গেছে। এটা খুব দুঃখজনক বাংলাদেশের লোকদের জন্য অন্ততপক্ষে, যে আমরা ইংরেজিতে খুবই দুর্বল। তো এই ব্যাপারটাকে ঠিকঠাক করতে হবে, না হলে নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ইংরেজির কারণে আপনি একজন ব্যর্থ ফ্রিল্যান্সার হতে পারেন। নাম্বার 5 আমরা এবার আলোচনা করব আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না নিয়ে কোনো কাজ শুরু করা। আমরা আবার বলি যে মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইনে খুবই দক্ষ, কিন্তু আপনাকে আরেকটা জিনিস সম্পর্কে দক্ষ হতে হবে, সেটা হচ্ছে একটা মার্কেট প্লেসের বেসিক সম্পর্কে জানতে হবে। একটা মার্কেট প্লেস কিভাবে কাজ করে, কিভাবে একটা অর্ডার ডেলিভারি করে, কিভাবে ক্লায়েন্ট মেসেজ দিলে রেসপন্স করতে হয়, কিভাবে ক্লায়েন্ট মেসেজ দিলে রেসপন্স করতে হয়, যখন আপনি একটা প্রজেক্ট পাবেন সেটাকে ডেলিভারি আপনি কিভাবে করবেন, প্রজেক্টের ডেডলাইন আপনি কোথায় গিয়ে দেখতে পাবেন, এই ব্যাপারগুলো প্রত্যেকটা ব্যাপার আপনাকে খুব ভালো মতো জানতে হবে। এবং কিছু কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশন থাকে, মার্কেট প্লেসে কি কি ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না, ইমেইল বা অন্য অন্য যে ব্যাপারগুলো থাকে, ফোন নাম্বার ক্লায়েন্ট চাইলে আমি দিতে পারবো কিনা। তো মার্কেট প্লেস সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মার্কেট প্লেস সম্পর্কে না জানেন, সাপোজ আপনি ফাইবার যেরকম একটা মার্কেট প্লেস আছে, অথবা আপওয়ার্ক আছে, আপনি যদি পেপাল শব্দ ইউজ করেন, আপনি যদি ইমেইল শব্দ ইউজ করেন, এই টাইপের শব্দগুলো যদি আপনি বারবার ইউজ করতে থাকেন, শুধুমাত্র এই ওয়ার্ডগুলো ইউজ করার কারণেও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তো ব্যাপার হচ্ছে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা মার্কেট প্লেসের রুলস অ্যান্ড রেস্ট্রিকশন সম্পর্কে জানতে হবে, সেগুলো খুব ভালো মতো ফলো করতে হবে। অনেক ফ্রিল্যান্সার আছে যারা কাজ শুরু করার 7 দিন, 15 দিন, 1 মাস, এমনকি 3 মাস পরে, 3 মাস খুব ভালো মতো তারা কাজ করছে, 3 মাস পর দেখা গেছে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। দেন আবার নতুন করে শুরু করতে হয়, যেটা অনেক বেশি ঝামেলার এবং সময় সাপেক্ষ। শুধু মার্কেট প্লেসে না, আপনি লাইফের যে কাজটাই শুরু করেন, যেখান থেকেই শুরু করেন, আপনাকে সেটা সম্পর্কে অবশ্যই বিস্তারিত ধারণা নিতে হবে, তারপর আপনাকে সেখানে যেতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট চলে গেল। ওকে, নাম্বার 6 আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিসার্চের অভাব। রিসার্চের অভাব বলতে, আপনি সাপোজ লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা খুব ভালো বুঝতে পারবেন। লোগো ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা সময় ছিল বা নির্দিষ্ট সেক্টর ছিল যেখানে মাস্কট লোগো বা এক লোগোর তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়, একটা ক্যাটাগরির লোগো হয়তো চলতেছে, কিন্তু বিভিন্ন সময় আমরা জানি যে পৃথিবীতে অনেক ট্রেন্ড তৈরি হয়, নতুন নতুন ট্রেন্ড আসে। তো সেই ট্রেন্ডকে আপনাকে ফলো করতে হবে, আপনাকে নিজেকে আপডেট রাখতে হবে। এই মুহূর্তে মার্কেট প্লেসে কি কি ধরনের লোগো হচ্ছে, এই মুহূর্তে মার্কেট প্লেসে কি কি ধরনের কাজ হচ্ছে, সেই কাজগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যে সেক্টরে কাজ করেন, সেই সেক্টরে সাপোজ নতুন একটা সফটওয়্যার আসলো, সেটা সম্পর্কে আপনার জ্ঞান নিতে হবে। নতুন টুলস আসলো, সেটা সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে। আপনি যতটুকু জানেন ততটুকু জেনেই যদি আপনি বসে থাকেন, মনে করেন যে এটুকু দিয়ে আমি পার হয়ে যেতে পারবো, এটুকু দিয়ে আমি কাজ করতে থাকবো, এভাবে আসলে হবে না। আপনাকে অবশ্যই নিজেকে আপডেট করতে হবে।
সুতরাং আপনি যদি রিসার্চে গাফিলতি করেন, আপনি মনে করেন যে যতটুকু জানি এতটুকু দিয়েই হবে, এটা দিয়ে আসলে হবে না। আপনি হয়তো কিছুদিন কাজ করতে পারবেন, দেন একটা জায়গায় গিয়ে বা একটা সার্টেন পিরিয়ড পরে আপনি ব্রেক হয়ে যাবেন। ব্যর্থতার এই জায়গা থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, নিজেকে আপডেট রাখতে হবে এবং প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে। 7 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে গেলে এটা বলতে পারি, নট বিং কনসিস্ট ইন ইউর ওয়ার্ক। মানে ব্যাপারটাকে বাংলায় যদি এভাবে ট্রান্সলেট করা যায়, আপনি আপনার কাজে নিয়মিত না। এটা শুধুমাত্র কাজের ক্ষেত্রে না, আপনি যদি আপনার পড়াশোনার ক্ষেত্রেও দেখেন, আপনি যদি নিয়মিত না করেন, কিছুদিন পর আপনার সেখানে আসলে বিরক্তি চলে আসবে। একটা কাজের প্রতি আপনি যখন থাকবেন, আপনি মার্কেট প্লেসে যথেষ্ট দায়িত্ব নিয়ে আসলে আপনার কাজটা করতে হবে এবং আপনার মনে করতে হবে এখান থেকে আসলে আমি আমার আর্নিং বের করব। সুতরাং যদি কখনো এরকম হয় যে একটা কাজ করতেছেন, একটা প্রজেক্ট শেষ করলেন, দেন এরপরে আসলে 3 দিন আপনার কোনো কাজ নেই, দেন আপনি মার্কেট প্লেস থেকে বের হয়ে গেলেন, কোথায় ট্যুরে গেলেন, ঘুরতে গেলেন, এখান থেকে বের হয়ে গেলেন। মোট কথা হচ্ছে মার্কেট প্লেসের যে ট্র্যাক আছে, আপনি ট্র্যাক থেকে সরে গেলেন। এরকম করলে আসলে আপনি সেই ট্র্যাক থেকে আরো দিনকে দিন দূরে সরে যেতে থাকবেন। আপনি কাজ পাবেন না, আপনি মার্কেট প্লেসে থাকেন থাকেন কাজ করতে, বিট করতে থাকেন, আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে থাকেন, বায়ার রিকোয়েস্ট দিতে থাকেন। এইভাবে আপনি লেগে থাকেন, আপনি নতুন কাজের জন্য চেষ্টা করেন, আপনার পুরাতন যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে মাঝে মাঝে নক দেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, ডিরেক্ট না বলে বলেন যে আসলে এখন কোনো প্রজেক্ট আছে কিনা আমাকে দেওয়ার মতো। এভাবে আপনি কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি এরকম হয় যে আমি একটা প্রজেক্ট করলাম, 15 দিন আমার কাজ আছে, 15 দিন করলাম, দেন আমি কাজ শেষ, বাধ্য হয়ে গেলাম, মার্কেট প্লেস মনে হলো যে আবার যখন কাজ আসে আমি তখন আসবো, এভাবে আসলে হবে না। যেটা আমি বারবার বলতেছি সেটা হচ্ছে যে আপনার লেগে থাকতে হবে। আপনার কাজ নাই, এরকম অনেক ফ্রিল্যান্সার আছে যারা আজকে সফল ফ্রিল্যান্সার। একটা না 1 মাস 1.5 মাস পর্যন্ত কাজ ছিল না, কোনো কাজ নাই, একটা না 1 মাস 1.5 মাস, তারা পুরো 1 মাস 1.5 মাস পর্যন্ত রাতের পর রাত জেগে কম্পিউটার সামনে নতুন কাজের অপেক্ষা করছে। তো তারা হয়তো একটা সময় গিয়ে তারা অপেক্ষা করছে, কিন্তু আজকের এই টাইমে এসে তাদের আর অপেক্ষা করতে হয় না। একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে গেছে, ওখান থেকেই তারা কাজ পাচ্ছে। এরকম অনেক ফ্রিল্যান্সার আছে যাদের নতুন করে ক্লায়েন্ট আর খুঁজতেই হচ্ছে না, পুরাতনগুলো দিয়েই তাদের কাজই বারবার করে করে তাদের সময় শেষ হয়ে যাচ্ছে, বা তাদের যে ওয়ার্ক আওয়ার থাকে, সাপোজ একটা ফ্রিল্যান্সার যদি সপ্তাহে 50 ঘন্টা কাজ করে, তাহলে সেই 50 ঘন্টা ফিল আপ হয়ে যাচ্ছে। তো আমি আপনাকে এটা বলবো যে আপনি অবশ্যই আপনার কাজের সাথে লেগে থাকতে হবে এখান থেকে, বা এই ট্র্যাক থেকে হারিয়ে যাওয়া যাবে না। এখান থেকে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টের ফ্রিল্যান্সার আসলে চলে যায়, বা ফ্রিল্যান্সার এখান থেকে ব্যর্থ হয়। সুতরাং যে সাতটি পয়েন্টের কথা বললাম, এই 7টি পয়েন্ট খুব মনোযোগ সহকারে দিবেন। এবং আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি যদি চান যে আমি কাজ শিখবো, এই সেক্টর নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শুধু এই 7টা না, এর বাইরে অন্ততপক্ষে আরো 10-15টা কারণ আছে। এই 7টা হচ্ছে মেইন রিজন। আপনি এই 7টা রিজনকে যদি ওভারকাম করতে পারেন, আমি আশা করি যে বাকি যে রিজনগুলো আছে এগুলো আপনি যখন কাজ করবেন, কাজ করতে এসে আসলে আমরা খুব বেশি স্কিল নিয়ে মার্কেট প্লেসে আসি না। দেখা যাচ্ছে যে শুরু করার পর শিখতে প্রয়োজনের তাগিদে শিখতে অনেকে স্কিলড হয়ে যায়। তো আমি আপনাকে বলতেছি না যে আপনি কম নলেজ নিয়ে মার্কেট প্লেসে আসেন, আপনি অবশ্যই বেশি নলেজ নিয়ে আসবেন। তো যেটা করবেন সেটা হচ্ছে এই 7টা ব্যাপারকে গুরুত্ব সহকারে দেখবেন এবং এই ধরনের প্রস্তুতি নিয়ে মার্কেট প্লেসে আসবেন। মনে রাখবেন যে এটা একটা কাজের জায়গা এবং কাজ শিখেই আপনি এখানে আসবেন। আশা করি আপনাকে অন্ততপক্ষে আমরা সফল ফ্রিল্যান্সারদের লিস্টে দেখতে পাবো। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।